21শে সেপ্টেম্বর 2024 কর্ণাটক। বেঙ্গালুরুর ভায়া কাবাল এলাকার 6 ক্রস পাইপলাইন রোডে একটি 3তলা বাড়ির পাশের প্রতিবেশীরা বাড়ির মালিককে ফোন করে জানায় যে তাদের বাড়ির একটি ঘর থেকে খুবই দুর্গন্ধ আসছে এবং সেই গন্ধ ধীরে ধীরে আরও বেড়ে চলেছে। প্রতিবেশীরা বাড়ির মালিককে আরও জানায় যে যখন তারা গিয়ে ঘরটি দেখেছিল তখন বাইরে থেকে তালা লাগানো ছিল এবং গন্ধ এতটাই ভয়াবহ ছিল যে সেখানে দাঁড়ানো খুব কঠিন হয়ে পড়েছিল। প্রতিবেশীরা বাড়ির মালিককে অনুরোধ করে আপনি একবার এসে দেখে যান। এই ঘটনার কথা জানতে পেরে বাড়ির মালিক তৎক্ষণাৎ সেই বাড়িতে পৌঁছায়। সেই সময় সেখানে প্রতিবেশীরাও বাইরে দাঁড়িয়েছিল। আসলে সেই বাড়ির ফার্স্ট ফ্লোরে এই ঘটনার প্রায় 5 মাস আগে মহালক্ষ্মী নামে এক নতুন ভাড়াটিয়া এসেছিল। সে নেপালের বাসিন্দা ছিল। মহালক্ষ্মী সেখানে একাই থাকত এবং প্রতিবেশীরাও তাকে বিশেষ চিনত না। এর কারণ ছিল মহালক্ষ্মী প্রতিদিন সকাল 9:30টায় তার বাড়ি থেকে বেরিয়ে যেত এবং রাত 10:30টার পরই বাড়ি ফিরত। মহালক্ষ্মীর মা এবং বোনও বেঙ্গালুরুতেই থাকত। কিন্তু হঠাৎ করে 2 সেপ্টেম্বর মহালক্ষ্মীর ফোন বন্ধ হয়ে যায়। তার মা এবং বোন তাকে বারবার ফোন করতে থাকে, কিন্তু মহালক্ষ্মী তাদের ফোন ধরছিল না। এরই মধ্যে 20 সেপ্টেম্বর কিছু প্রতিবেশী সেই বাড়ির মালিককে ফোন করে জানায় যে বন্ধ থাকা মহালক্ষ্মীর ঘর থেকে খুবই অদ্ভুত দুর্গন্ধ বের হচ্ছে। রেন্ট এগ্রিমেন্টের সময় মহালক্ষ্মী ইমার্জেন্সির জন্য বেঙ্গালুরুতে থাকা তার মা এবং বোনের ঠিকানা ও ফোন নম্বর দিয়েছিল। তাই বাড়ির মালিক সঙ্গে সঙ্গে মহালক্ষ্মীর মাকে ফোন করে এবং তাকে মহালক্ষ্মীর ঘর থেকে আসা দুর্গন্ধের কথা জানায়। মহালক্ষ্মী 2 সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিল, অর্থাৎ গত 19 দিন ধরে মহালক্ষ্মীর সঙ্গে তার মায়ের কোনো কথা হয়নি। আর এখন বাড়িওয়ালার কথা শুনে তিনি খুবই আতঙ্কিত হয়ে পড়েন। 19 দিন ধরে মহালক্ষ্মী নিখোঁজ ছিল। তার মা এবং বোন বেঙ্গালুরুতেই থাকতেন। তারা কখনো তার রুমে এসে খোঁজ নেওয়ার চেষ্টা করেনি। ইভেন তার এক্স হাজব্যান্ড একই জায়গায় কাজ করতেন, সেও নোটিস করেনি 19 দিন ধরে মহালক্ষ্মী কোথায় গেল। সত্যি ভাবতে অবাক লাগে, এই টেকনোলজির যুগে এক ক্লিকেই আমরা ভিডিও কলে সামনাসামনি কথা বলতে পারি, কিন্তু বাস্তবে পাশাপাশি বসে কথা বলার আনন্দ ভুলেই গেছি। যাই হোক, মহালক্ষ্মীর ঘরের একটি চাবি তার মায়ের কাছেই ছিল, তাই তিনি তৎক্ষণাৎ চাবি নিয়ে তার অন্য মেয়ের সঙ্গে মহালক্ষ্মীর ঘরে পৌঁছান। এরপর বাড়িওয়ালা এবং কিছু প্রতিবেশীর উপস্থিতিতে ঘরের দরজা খোলা হয়, কিন্তু ঘরের দরজা খুলতেই ঘরের ভেতর থেকে খুবই তীব্র এবং ভয়ানক গন্ধ বের হতে থাকে, যার কারণে সবাই পেছনে সরে আসে। তবে কিছুক্ষণ পরে সাহস করে তারা আবার ঘরের ভেতরে ঢোকে, যেখানে মেঝেতে সর্বত্র রক্ত ছড়িয়েছিল এবং মাংসের কিছু ছোট ছোট টুকরো পড়েছিল। শুকনো রক্তের একটি দাগ ঘরের ফ্রিজের দিকে যাচ্ছিল এবং যখনই ফ্রিজের দরজা খোলা হলো, সেখানে উপস্থিত সবাই চিৎকার করে ঘর থেকে দৌড়ে বাইরে বেরিয়ে আসে, কারণ ফ্রিজের ভেতরে তারা যা দেখেছিল তা অত্যন্ত ভয়ঙ্কর এবং তাদের আত্মাকে ভেতর থেকে কাঁপিয়ে দেওয়ার মতো ছিল। এরপর বাড়িওয়ালা তৎক্ষণাৎ পুলিশকে এই ঘটনার খবর দেয়। দ্রুত পুলিশও ঘটনাস্থলে পৌঁছায় এবং সেই ঘরে প্রবেশ করে, কিন্তু সেখানে এতটাই তীব্র গন্ধ ছিল যে পুলিশরাও ভেতরে থাকতে পারেনি। তারা দ্রুত বাইরে চলে আসে। এরপর ডবল মাস্কের ব্যবস্থা করা হয় এবং সেই ডবল মাস্ক পরে পুলিশ আবার ঘরের ভেতরে যায়। ফ্রিজের দরজা খোলা ছিল এবং ভেতরে যা কিছু ছিল তা দূর থেকেই দেখা যাচ্ছিল। ফ্রিজের ওপরের ভাগে মানুষের 2টি পা রাখা ছিল, মাঝের ভাগে মানুষের শরীরের বিভিন্ন অংশ এবং নিচের ভাগে একটি মাথা রাখা ছিল। মেঝেতে জমে থাকা রক্তের সঙ্গে মাংসের ছোট ছোট টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। ঘরে রাখা 165 লিটারের ফ্রিজের ভিতরে এই ভয়াবহ দৃশ্য দেখে পুলিশ কর্তারা হতবাক হয়ে যায়। ওই ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকা মাংসের টুকরো এবং সেই 165 লিটারের সিঙ্গেল ডোর ফ্রিজের ভেতরে 29 বছরের মহালক্ষ্মীর দেহ 19 দিন ধরে অসংখ্য টুকরোয় বিভক্ত অবস্থায় রাখা ছিল। বেঙ্গালুরু পুলিশেরও মনে পড়ে না যে এর আগে তারা কখনো এত ভয়ঙ্কর কোনো অপরাধের দৃশ্য দেখেছেন। সেই ঘরে হত্যার প্রমাণ টুকরো টুকরো হয়ে ছড়িয়েছিল। এরপর ফরেনসিক টিমকেও ঘটনাস্থলে ডাকা হয়, কিন্তু এই অপরাধের দৃশ্য ফরেনসিক দলের জন্যও অস্বাভাবিক ছিল। এই রকম অপরাধের স্থান থেকে প্রমাণ সংগ্রহ করা তাদের জন্য চরম কঠিন কাজ ছিল। প্রমাণ সংগ্রহের জন্য ফরেনসিক দলকে সরকারি হাসপাতালের মেডিকেল স্টাফদের ডেকে আনতে হয়। হাসপাতালের মর্গের স্টাফ পৌঁছানোর পর ফ্রিজ থেকে শুরু করে মেঝেতে ছড়িয়ে থাকা লাশের টুকরোগুলো জড়ো করা হয়। তখন ধারণা করা হয় যে লাশের টুকরোগুলো
সংখ্যায় প্রায় 59টির মতো হতে পারে। এরপর ওই টুকরো টুকরো দেহ মর্গে পাঠানো হয়। টুকরোগুলো জড়ো করার পর পুলিশ সেই ঘরটি তল্লাশি করে। তদন্তের সময় পুলিশ মহালক্ষ্মীর বিছানায় একটি মোবাইল ফোন খুঁজে পায়। সেটি মহালক্ষ্মীর ফোন ছিল। যখন ফোনটির কল ডিটেলস চেক করা হয় তখন জানা যায় যে ফোনটি থেকে লাস্ট কল 2 সেপ্টেম্বর করা হয়েছিল। অর্থাৎ 2 সেপ্টেম্বরের পর এই ফোন থেকে আর কোনো কল করা হয়নি এবং কোনো কলও গ্রহণ করা হয়নি। এতে বেঙ্গালুরু পুলিশ ধারণা করে যে মহালক্ষ্মীকে 2 থেকে 3 সেপ্টেম্বরের মধ্যেই খুন করা হয়েছিল। কিন্তু এখন প্রশ্ন ছিল, মহালক্ষ্মীকে এত নিষ্ঠুরভাবে, এত নির্মমভাবে কে এবং কেন হত্যা করেছিল? মহালক্ষ্মীর সঙ্গে কার এমন শত্রুতা ছিল, আর সেই খুনি কে ছিল? এই প্রশ্নগুলো নিয়ে বেঙ্গালুরু পুলিশ তাদের তদন্ত শুরু করে। প্রথমেই পুলিশ মহালক্ষ্মীর মা ও বোনের সঙ্গে কথা বলে। জিজ্ঞাসাবাদের সময় মহালক্ষ্মীর মা ও বোন জানায় যে 2019 সাল পর্যন্ত তাদের পরিবার নেপালেই থাকত। 2019 সালেই মহালক্ষ্মীর পরিবার তার বিয়ে হেমন্ত দাস নামে এক নেপালি ছেলের সঙ্গে দেয়। বিয়ের পর মহালক্ষ্মী এবং হেমন্ত দুজনেই কাজের সন্ধানে এবং ভালো ভবিষ্যতের আশায় নেপাল থেকে বেঙ্গালুরু চলে আসে। বেঙ্গালুরুতে হেমন্ত একটি মোবাইল শপে কাজ করতে শুরু করে, আর মহালক্ষ্মী একটি মলের বিউটি শপে সেলস ওম্যান টিম লিডার হিসেবে চাকরি পায়। তারা দুজনেই বেঙ্গালুরুর নীলা মংলা এলাকায় ভাড়ার একটি ঘরে থাকতে শুরু করে। এরপর তাদের একটি মেয়ে হয়, অর্থাৎ 2023 সাল পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু 2023 সালের শেষের দিকে হেমন্ত এবং মহালক্ষ্মীর মধ্যে ঝগড়ার কারণে তারা আলাদা হয়ে যায়। তাদের মেয়ে হেমন্তের সঙ্গেই থাকতো, আর মহালক্ষ্মী এই ঘটনার প্রায় 5 মাস আগে ভায়া কাবাল এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে সে সেখানে একাই থাকত। মহালক্ষ্মী 15 দিন বা মাসে একবার তার মেয়ের সঙ্গে দেখা করতে হেমন্তের বাড়িতে যেত। হেমন্ত এবং মহালক্ষ্মীর খারাপ সম্পর্কের কথা জানতে পেরে পুলিশ সঙ্গে সঙ্গেই হেমন্তের বাড়িতে পৌঁছায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের সময় জানা যায় যে মহালক্ষ্মী এবং হেমন্তের মধ্যে দূরত্বের সবচেয়ে বড় কারণ ছিল মহালক্ষ্মীর প্রেমের সম্পর্ক। হেমন্তের সন্দেহ ছিল যে উত্তরাখণ্ডের এক হেয়ার ড্রেসার আশরাফ এবং মহালক্ষ্মীর মধ্যে একটি সম্পর্ক চলছে। এই কারণেই হেমন্ত এবং মহালক্ষ্মীর মধ্যে প্রতিদিন ঝগড়া হতো এবং সেই ঝগড়ার কারণে এই ঘটনার প্রায় 9 মাস আগে তারা আলাদা থাকতে শুরু করে। কিছুদিন মহালক্ষ্মী তার মা এবং ছোট বোনের সঙ্গেই ছিল, কিন্তু 5 মাস আগে সে এই ভাড়া বাড়িতে এসে থাকতে শুরু করে। প্রতিবেশীদের মতে মহালক্ষ্মী আশেপাশের লোকজনের সঙ্গে তেমন মিশত না এবং সে কারোর সঙ্গে বিশেষ কথাও বলতো না। মহালক্ষ্মী প্রতিদিন সকাল 9:30টায় কাজে যেত এবং রাত 10:30টার পরে বাড়িতে ফিরত। যদিও কয়েকবার প্রতিবেশীরা এক অজানা ছেলেকে মহালক্ষ্মীকে তার বাড়ি থেকে নিয়ে যেতে এবং আনতে দেখেছিল, কিন্তু সেই ছেলেটি কে সে সম্পর্কে প্রতিবেশীরা কিছুই জানত না। হেমন্ত পুলিশকে আশরাফ নামের এক হেয়ার ড্রেসারের কথা বলেছিল এবং প্রতিবেশীরাও অচেনা এক ব্যক্তির কথা জানিয়েছিল। তাই বেঙ্গালুরু পুলিশ হেমন্তের দেওয়া ঠিকানায় আশরাফের কাছে পৌঁছায়। কাকতালীয়ভাবে আশরাফ তার দোকানেই ছিল। এরপর তাকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তাতেও তেমন কোনো সাফল্য পাওয়া যায়নি। মহালক্ষ্মীর স্বামী হেমন্ত দাস এবং হেয়ার ড্রেসার আশরাফ, যাকে নিয়ে হেমন্তের সন্দেহ ছিল, বেঙ্গালুরু পুলিশ তাদের উভয়ের সঙ্গেই দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছিল। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরেই পুলিশের ধারণা হয়ে যায় যে মহালক্ষ্মীর হত্যাকাণ্ডে তাদের দুজনের কারোরই হাত নেই। তাদের মোবাইলের কল ডিটেলস দেখে 2 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত তাদের অবস্থানের মধ্যে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যা তাদের সন্দেহজনক করে তোলে। অর্থাৎ প্রশ্ন এখনো থেকেই যায় যে মহালক্ষ্মীকে কে হত্যা করেছিল, সেই ব্যক্তি কে ছিল যিনি প্রথমে এত নিষ্ঠুরভাবে তাকে হত্যা করেছিল এবং তারপর তার দেহের টুকরোগুলো ফ্রিজে ভরে রেখেছিল। কিন্তু যখন বেঙ্গালুরু পুলিশ মহালক্ষ্মীর কল ডিটেলস চেক করে তখন তাদের সন্দেহের তীর আর এক অচেনা ব্যক্তির দিকে ঘুরে যায়। পুলিশের দাবি সেই অচেনা ব্যক্তির সম্পর্কে তাদের কাছে সব তথ্য ছিল এবং তারা তার নামও জানত। এমনকি পুলিশ জানত যে মহালক্ষ্মীকে হত্যার পর সেই ব্যক্তি বেঙ্গালুরু থেকে পালিয়ে গেছে। সেই সময় পুলিশ তার নাম প্রকাশ করতে চাইছিল না, কারণ যাতে সেনা সতর্ক হয়ে যায়। পুলিশের তদন্তে আরও জানা যায় যে 2 সেপ্টেম্বর যেদিন থেকে মহালক্ষ্মী নিখোঁজ ছিল এবং তার মোবাইল বন্ধ ছিল, সেই দিন থেকে মহালক্ষ্মীর বাড়িতে কেউ আসেনি। এমনকি প্রতিবেশীরা 2 সেপ্টেম্বর মহালক্ষ্মীর বাড়ি থেকে কোনো অস্বাভাবিক আওয়াজ শোনেনি।
যাতে তাদের সন্দেহ হয়। তবে ঘটনাস্থলের অবস্থা দেখে পুলিশের ধারণা ছিল যে মহালক্ষ্মীকে এই ঘরেই হত্যা করা হয়েছিল। পুলিশের এই তত্ত্বের পিছনে কারণ ছিল, যে এলাকায় মহালক্ষ্মী থাকত সেখানে কোনো মৃতদেহ প্রথম তলায় নিয়ে যাওয়া সম্ভব ছিল না। সেখানে যে কেউ সহজেই খুনিদের দেখে ফেলতে পারত। তাই পুলিশের ধারণা ছিল যে খুনের আগে মহালক্ষ্মীকে অজ্ঞান করার জন্য ঘুমের ঔষধ দেওয়া হতে পারে, যার ফলে ঘটনার সময় ঘর থেকে কোনো আওয়াজ বাইরে বেরিয়ে আসেনি। যেভাবে মৃতদেহের টুকরো করা হয়েছে তা দেখে পুলিশের আরও ধারণা হয়েছিল যে এই খুন তাড়াহুড়ো করে করা হয়নি। খুনি নিশ্চিন্তে বাড়ির ভিতরে থেকেই দেহের টুকরো টুকরো করেছে। খুনের পরেও সে অনেকক্ষণ সেই ঘরেই ছিল, হয়তো সে পুরো রাতটাই সেই বাড়িতে কাটিয়েছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল যে কেউই খুনিকে আসতে বা যেতে দেখেনি। যখন এইসব তদন্ত চলছে তখন হঠাৎ একদিন পুলিশের কাছে একটি ফোন আসে। একজন ব্যক্তি পুলিশকে জানায় যে মহালক্ষ্মীকে তার ভাই মুক্তিরঞ্জন রায় হত্যা করেছে। আসলে মহালক্ষ্মী একটি মলের বিউটি শপে সেলস গার্ল হিসেবে কাজ করত এবং সেখানেই তার সঙ্গে মুক্তিরঞ্জন রায়ের পরিচয় হয়। মুক্তিরঞ্জনও সেখানেই কাজ করত। এইভাবে কাজ করতে করতে তাদের বন্ধুত্ব হয় এবং এই বন্ধুত্ব কখন যে প্রেমে পরিণত হয় তারা বুঝতেই পারেনি। মুক্তিরঞ্জন মহালক্ষ্মীকে সমস্ত সুখ দিতে চেয়েছিল, তার সঙ্গে জীবন কাটাতে চেয়েছিল, কিন্তু মহালক্ষ্মীর আরও অনেক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল, আর এই বিষয়টি ক্রমাগত মুক্তিরঞ্জনকে খোঁচাচ্ছিল। এর ফলে তার মধ্যে মহালক্ষ্মীর প্রতি রাগ ও ঘেন্না জন্মাতে শুরু করে। প্রতিদিন তাদের মধ্যে ঝগড়া হতো এবং 1 সেপ্টেম্বর মহালক্ষ্মী তার পরিবারকে ফোনে বলেছিল যে সে এই শনিবার তার মায়ের সঙ্গে দেখা করতে আসবে। কিন্তু সেদিন মুক্তিরঞ্জন ও মহালক্ষ্মীর মধ্যে ঝগড়া এতটাই বেড়ে যায় যে মুক্তিরঞ্জন রায় মহালক্ষ্মীকে তার ঘরেই খুন করে এবং তার দেহের টুকরো টুকরো করে ঘরের ফ্রিজে ভরে দেয়। পুলিশের মতে খুন করার পর মুক্তিরঞ্জন তার ছোট ভাইকে ফোন করে বলে যে সে তাড়াতাড়ি ভাড়া বাড়ি খালি করতে চলেছে। কিন্তু মুক্তিরঞ্জনের ছোট ভাই যখন হঠাৎ বাড়ি খালি করার কারণ জানতে চায় তখন সে তার ভাইকে বলে যে সে ফোনে এ বিষয়ে কোনো কথা বলতে পারবে না, বাড়ি পৌঁছালে সবকিছু বলবে। মুক্তিরঞ্জনের ছোট ভাই আরও বলে যে সে মহালক্ষ্মীকে খুন করার পর মুক্তিরঞ্জন তার ভাড়া বাড়িতে ফিরে এসেছিল। সেখানে সে তার ভাইকে জানায় যে সে রাগের বশে মহালক্ষ্মীকে খুন করে দেহের টুকরো টুকরো করেছে। মুক্তিরঞ্জন তার ছোট ভাইকে বলে যে সে আর এই শহরে থাকতে পারবে না, তাই সে এখন পুলিশের হাত থেকে বাঁচতে বেঙ্গালুরু ছেড়ে তার পৈতৃক বাড়ি উড়িষ্যাতে যাচ্ছে। এই কথা জানতে পেরে মুক্তিরঞ্জনের ভাই পুলিশকে সমস্ত কিছু জানিয়ে দেয়। তবে যখন পুলিশ এই তথ্য পায় তখন পর্যন্ত মুক্তিরঞ্জন বেঙ্গালুরু থেকে পালিয়ে গিয়েছিল। তার ফোনও তখন থেকে সুইচ অফ ছিল, যার ফলে পুলিশের পক্ষে মুক্তিরঞ্জনের সঠিক অবস্থান খুঁজে বের করা কঠিন হয়ে পড়েছিল। কিন্তু 25শে সেপ্টেম্বর খবর আসে যে উড়িষ্যার ভদ্রকের কুলপাড়া কবরস্থানের পাশে মুক্তিরঞ্জন নিজের জীবন শেষ করে দিয়েছে। সেই সাথে সে একটি চিঠিতে তার অপরাধ স্বীকার করে লিখে গেছে যে তার অনেক বড় ভুল হয়ে গেছে, যার কারণে সে এই পদক্ষেপ নিয়েছে। রাগ এমন একটা জিনিস যা অন্যকে আঘাত করার আগে নিজেকেই জ্বালিয়ে পুড়িয়ে দেয়। এ বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা একদম ফ্রি এবং আপনার কয়েক সেকেন্ড সময় লাগবে, কিন্তু এটা আমাকে অনেক মোটিভেট করবে পরবর্তী ভিডিও বানাতে।